মহিলাদের শত্রু হচ্ছে এক নম্বর তার শাশুড়ি মা কিংবা তার ননদ, এটা তাদের শত্রু। কিন্তু আমি বলি যে ওই শাশুড়ি মা এবং ননদের থেকেও বড় শত্রু হচ্ছে আজকে সকালে যেটা খেয়েছেন। খাবারটা কেন শত্রু হলো? কারণ খাবারে আপনি বা আমরা সবাই জানি খাবারে মানে ইচ্ছাকৃতভাবে বিষ মেশানো হচ্ছে। কম্পাঙ্ক দিয়ে নরম হওয়ার কারণেই সোভিয়েত রাশিয়াতে সাবেক 1978 সাল পর্যন্ত এটা নিষিদ্ধ ছিল। এই রাসায়নিক কৃষিকাজ করার জন্য ভারতের চাষযোগ্য জমির 3 ভাগের 2 ভাগ জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমার কথা না, ভারত সরকারের নিজের কথা বল। বায়ুমণ্ডল, মাটি, জল, আমাদের খাবার দাবার সমস্ত বিষাক্ত হয়ে গেছে। এটা কর্পোরেট, মানে বিগ কোম্পানি, বিগ কর্পোরেশনস যারা এটা তৈরি করছে, তারা আবার মানুষের ওষুধ তৈরি করছে, মানে অল আর কর্পোরেট। গ্রাম থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, সেই গ্রামের টাকা যদি আমরা অর্ধেকও গ্রামে রাখতে পারি, গ্রাম তো তাতে খারাপ হবে বলে আমার মনে হয় না। কি পরিমাণ ড্রেন হয়ে যাচ্ছে। গোটা পৃথিবী জুড়েই কিন্তু এই বিষমুক্ত খাবারের একটা নীরব আন্দোলন শুরু হয়েছে কিন্তু। নমস্কার, আমরা আবারও ফিরে এলাম আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আমরা আগের পর্বে শুনেছি খাদ্য এবং পুষ্টি নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অনুপম পাল। তিনি এই এপিসোডে আবারও আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা শুনে নেব সেই কয়েকটি বিষয় যেগুলি সম্বন্ধে সেরকম আলোচনা হয় না, আমরা খুব একটা শুনি না, কিন্তু সেই বিষয়গুলি ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এমনই কিছু বিষয় আমি জানতে চাইব আমাদের দাদা শ্রদ্ধেয় অনুপমদার কাছে। অনুপমদা, স্বাগতম দ্বিতীয় পর্বে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, খাদ্য নিয়ে তো, খাদ্য পুষ্টি নিয়ে অনেক কিছু আপনি আগের এপিসোডে বললেন, আমরা শুনেছি। এবার আমি আপনাকে একটা সরাসরি প্রশ্ন করি। খাদ্যকে আমার কেমন যেন মনে হয় আমাদের বোধহয় শত্রু এখন। খাদ্য এখন আর আমাদের মিত্র নয়। এই পার্সপেক্টিভ থেকে, এই দৃষ্টিকোণ থেকে আপনার বিচার কি? দেখুন, এটা আমি যখন বহু জায়গায় মানুষের কাছে বলি, তখন অনেক মহিলা থাকেন তো তাদেরকে আমি বলি যে বিবাহিত মহিলাদের, যে আপনাদের শত্রুকে, মহিলাদের শত্রু হচ্ছে এক নম্বর তার শাশুড়ি মা কিংবা তার ননদ, এটা তাদের শত্রু। কিন্তু আমি বলি যে ওই শাশুড়ি মা এবং ননদের থেকেও বড় শত্রু হচ্ছে আজকে সকালে যেটা খেয়েছেন। এই খাবারটাই কিন্তু আমাদের 1 নম্বর শত্রু হয়ে গেছে। মানে সেই শত্রুকে আমরা বেমালুম গ্রহণ করছি নিজের অজান্তে। আশ্চর্য লাগে না ভাবতে? খাবারটা কেন শত্রু হলো? কারণ খাবারে আপনি বা আমরা সবাই জানি খাবারে মানে ইচ্ছাকৃতভাবে বিষ মেশানো হচ্ছে, মানে রাসায়নিক সার এবং কীটনাশক, যেটা বলা হচ্ছে যে উৎপাদন এতে বাড়বে, কিন্তু তার অবশেষটা তো খাবারের মধ্যে চলে আসছে। মানে কীটনাশক, ভারী ধাতু, শুধু কীটনাশক থাকছে না, তার মধ্যে ভারী ধাতু রাসায়নিক সারের মাধ্যমে চলে আসছে ভারী ধাতু, এবং জল থেকে আসছে। বিশেষ করে ধাপার মাঠের পাশে যে সমস্ত ফসলগুলো হচ্ছে, সেখানে ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু আমাদের ফসলে চলে আসছে। তাহলে খাবারটা তো আমাদের শত্রু হয়ে গেল, খাবারটা তো মিত্র থাকছে না। সেই জন্যই খাবারটা এখন আমাদের এনিমি। এনিমিকে আমরা কি করে বন্ধু করব, তার অনেকগুলো পদ্ধতির কথা আগে বলেছি, তবু আরেকবার মনে করিয়ে দিই যে আমাদের খাদ্য নির্বাচনটা ঠিক হতে হবে। বাইরের খাবার নয়, বাজারের খাবার নয়, হোটেলের খাবার নয়, ফাস্ট ফুড নয়, যতটা সম্ভব আমরা যেন এগুলোকে এড়িয়ে চলি। বাড়ির খাবারটাই হচ্ছে সব থেকে বিশুদ্ধ খাবার। বাড়িতে সব থেকে ভালো খাবার তৈরি হয়, বিজ্ঞাপিত খাবার নয়। মানে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখি বিভিন্ন হোটেল নানা রকম পদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এবং আমরা কিন্তু জানি না সেই হোটেলে যে রান্নাটা হয়েছে সেই রান্নাটা কিন্তু আমার সামনে হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই। এবং সেই খাবারে কোন ধরনের শাকসবজি ব্যবহার হয়েছে, কোন চাল ব্যবহার হয়েছে, কোন তেল ব্যবহার করা হয়েছে, কখন রান্না করা হয়েছে, কিভাবে রান্না করা হয়েছে, কোন পাত্রে রান্না করা হয়েছে, এবং কোন আগুনে, মাইক্রো ওভেনে রান্না করা হয়েছে না এমনি গ্যাসে রান্না করা হয়েছে, কোন পাত্রে খাবারটা দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু অনেক, এবং কোন নুন ব্যবহার করা হয়েছে, এগুলো অনেকগুলো ফ্যাক্টর।
অনেকগুলো বিষয় রয়েছে। মাইক্রো ওভেনকে আপনি স্বাস্থ্যকর মনে করেন? আসলে মাইক্রো ওভেনের যে রান্নাটা হয়, আমরা যে প্রচলিত যে রান্না বান্নাগুলো করি সেগুলো কোনোটাই কিন্তু ওইভাবে রান্না হয় না মাইক্রো ওভেনে যেভাবে রান্না করা হয়। মানে আমরা পুড়িয়ে খেতে পারি, আমরা সেদ্ধ করে খেতে পারি, আমরা তেলে ভেজে খেতে পারি, এই তো। কিন্তু মাইক্রো ওভেন কোনোটাই এই প্রসেসের মধ্যে দিয়ে হয় না। একটা কম্পাঙ্ক দিয়ে তাকে নরম করা হয় এবং সেই কম্পাঙ্ক দিয়ে নরম করা হওয়ার কারণেই সোভিয়েত রাশিয়াতে সাবেক 1978 সাল পর্যন্ত এটা নিষিদ্ধ ছিল স্বাস্থ্যের কারণে। কারণ এটা একটু কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। মানে আমাদের খাবারের মধ্যে যে আমাদের কোষের মধ্যে যে ডিএনএ আছে, সেই ডিএনএ কিন্তু তঞ্চিত হয়ে যায়। এই তঞ্চিত ডিএনএ কিন্তু পোড়ালে রান্না করলে হয় না, কিন্তু ওই কম্পাঙ্কের জন্য কিন্তু তঞ্চিত ডিএনএ যুক্ত খাবারটা কিন্তু আমরা খাচ্ছি। সেটা আমাদের শরীরে কারুর শরীরে মানে প্রবলেম তৈরি করতে পারে, বিশেষ করে ম্যালিগন্যান্সি তৈরি করতে পারে। সেই কারণে 78 পর্যন্ত ওখানে নিষিদ্ধ ছিল। তো এখন মানুষ আধুনিকতার জন্য এগুলো ব্যবহার করছে। মানে আমার কথা হচ্ছে, আমরা যত আধুনিক হব তত আমরা ভুগবো। মানে আধুনিকতার মোড়কে সর্বনাশের বিষ আমাদের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে শত্রু খাদ্যর যেগুলো বললেন, এখান থেকে মিত্র খাদ্যে কনভার্ট করবার জন্য আপনাদের দায়িত্ব কি, বা আপনার কি মনে হয় যে দেশের যারা জায়গায় বসে আছেন, যাদের দায়িত্বে আমার মনে হয় আধিকারিক যারা, তারা কি কোনো ভূমিকা পালন করতে পারে? না, দেখুন, কেন্দ্রীয় কৃষি মন্ত্রক তারা তো বলছেন, এবার এতদিন পরে তারা বলছেন, দেরিতে হলেও তারা আগেও এরকম পরম্পরা খেতি চালু করেছিলেন, এবং এখন প্রাকৃতিক কৃষির কথা তারা বলছেন। দেরিতে হলেও তারা বলছেন, তো এখন তারা বলছেন। অথচ প্রোগ্রেসটা হয়তো সেই লেভেলে হচ্ছে না, কিন্তু তারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। গোটা পৃথিবী জুড়েই কিন্তু এই বিষমুক্ত খাবারের একটা নীরব আন্দোলন শুরু হয়েছে কিন্তু। আচ্ছা, মানুষের শরীরের রক্তের রং তো লাল, কিন্তু এই যে রক্তকে তৈরি করবার জন্য যে গ্রিন রেভলিউশন একটা শুনেছিলাম কথা, রক্ত তৈরি করাই আসল উদ্দেশ্য, রক্তটা সুস্থ তৈরি করা। তবেই তো মানুষটাতে মাইক্রো থেকে ম্যাক্রো, প্রথমে সেল, তারপর টিস্যু, তারপর অর্গান, তারপর অনেকগুলো অর্গান নিয়ে একটা সিস্টেম, তারপর পুরো অনেকগুলো সিস্টেম নিয়ে একটা বডি। তো আমি যদি মাইক্রো লেভেলে যাই, সেখান থেকে যদি মলিকুলার লেভেলে যাই, তাহলে রক্ত। আর সেই রক্তের রং আমরা কথাই বলে থাকি ইন জেনারেল রেড, তাই তো, হেমোগ্লোবিন আরবিসির জন্য। এখন এই রক্তকে ঠিক করতে গিয়ে, খাদ্য ঠিক করতে গিয়ে, সেই যে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব, এটা আমি শুনেছি বহু লোকের কাছে, এবং কোনো একটা জায়গায় আপনাকেও আমি শুনেছি বলতে। এই সবুজ বিপ্লব এর সঙ্গে আমাদের তথাকথিত আধুনিক চিকিৎসা ব্যবস্থা, এর কি খুব সুন্দর সম্পর্কটা কিরকম বলুন তো? আমার এটা কোথায় ধোঁয়াশা। আসলে গ্রিন রেভলিউশন এই শব্দটা শুনতে অনেকটা বেশ রেভলিউশনারি মনে হয়, বিপ্লবী মনে হয় আর কি। রাশিয়াতে যে বিপ্লব হয়েছিল 1917 সালে, বলশেভিক রেভলিউশন, রেড রেভলিউশন আর কি, ওইটার সঙ্গে একটা সঙ্গতি রেখে গ্রিন রেভলিউশন নাম দেওয়া হয়েছে আর কি। এবং বলা হয়েছে গ্রিন রেভলিউশনের মাধ্যমে সাধারণ মানুষের উন্নতি হবে, খাদ্য উৎপাদন বাড়বে, সব মানুষ খেতে পাবে, এরকম একটা বেশ সুন্দর একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। মানে এবং সেটা করতে গেলে প্রচুর পরিমাণে রাসায়নিক সার লাগবে, কীটনাশক লাগবে, সেচ লাগবে, এবং বিশেষ কিছু আধুনিক বীজ লাগবে, যে বীজগুলো রাসায়নিক সার হজম করে ঠিকঠাক ফসল দিতে পারবে। তো সেই বিপ্লবটা হলো, এবং 1966 তারপর থেকে এই সবুজ বিপ্লবটা শুরু হলো। তো তখন উৎপাদন বাড়লো। তখন তো ভার্জিন সয়েল, তখন ভার্জিন বলতে মাটিতে কোনো রাসায়নিক সার কীটনাশক তো দেওয়া হয়নি, তখন এটা উৎপাদন বাড়লো। কিন্তু ধীরে ধীরে এই উৎপাদনটা কমতে শুরু করলো। মানে ব্যাপারটা হচ্ছে 1975 সালে 1 কেজি রাসায়নিক সার, মানে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিক ফার্টিলাইজার দিয়ে 15 কেজি দানাশস্য পাওয়া যেত, মানে ধান বা গম, এটা গড় একটা হিসেব বলছি। এখন সেটা 15 কেজি রাসায়নিক সার দিয়ে 1 কেজি ওই দানাশস্য পাওয়া যাচ্ছে, মানে উল্টো হয়ে গেছে। এবং রাসায়নিক সারের দাম বেড়েছে, পরিমাণ বাড়াতে হচ্ছে, কীটনাশক দিনের পর দিন পরিমাণ বাড়াতে হচ্ছে, পেস্টিসাইড মানে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, পোকা, তাতে কাজ হচ্ছে না। এবং তার ফল হিসেবে বায়ুমণ্ডল, মাটি, জল, আমাদের খাবার দাবার সমস্ত বিষাক্ত হয়ে গেছে। মানে জলে স্থলে অন্তরিক্ষে বিষ, একদম বিষ এটা হয়ে গেছে। এটা আপনি স্বীকার করুন বা কেউ স্বীকার করুক আর না করুক, এটা কিন্তু হয়েছে, এটা বাস্তব। এবং ভারত সরকারই বলছে যে
এই রাসায়নিক কৃষিকাজ করার জন্য ভারতের চাষযোগ্য জমির 3 ভাগের 2 ভাগ জমি কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা এটা আমার কথা না, ভারত সরকারের নিজের কথা বলবো। আচ্ছা 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 সবুজ বিপ্লব মানে হচ্ছে কি, রাসায়নিক সার কীটনাশক এগুলো সব বড় বড় কোম্পানি তারা এই উপাদানগুলো তৈরি করে, এবং বেশিরভাগ মার্কিন কোম্পানি তখনকার দিনে, এবং এই মার্কিন কোম্পানিরাগুলো কিন্তু জার্মান কোম্পানিও আছে, তারা আবার মানুষের ওষুধ তৈরি করে। মানে বলতে চাইছি যে এটা কর্পোরেট, মানে বিগ কোম্পানি, বিগ কর্পোরেশনস যারা এটা তৈরি করছে, তারা আবার মানুষের ওষুধ তৈরি করছে, মানে অল আর কর্পোরেট। মানে সবুজ বিপ্লবটা যেমন কর্পোরেট, এবং কর্পোরেট চিকিৎসা এখন যে পরিমাণে যে চিকিৎসা ব্যবস্থাটা আমরা দেখছি, যে একটু হাসপাতালে ভর্তি হলেই সামান্য একটু অপারেশন করতে গেলেই তার 3 লাখ টাকা লেগে যাচ্ছে, এটা যেমন কর্পোরেট চিকিৎসা। তো এখন ওই ডিলাররা যারা রাসায়নিক সার কীটনাশক বা বিক্রি হচ্ছে এবং ব্যবহার হচ্ছে, সেখানেও কিন্তু অনেক অর্থের ব্যাপার। মানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় মানে 4000 কোটি টাকারও বেশি আপনার এই রাসায়নিক সার কীটনাশকের জন্য ব্যয় হয় একটা ব্লকে। মানে আপনার এটা অনেক পুরনো সমীক্ষা, সেটা বলছে যে জয়পুর ব্লক, মানে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে 2002 সালে 12 কোটি টাকার রাসায়নিক সার বিক্রি হয়েছে। 12 কোটি একটা ব্লক থেকে। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গে কত ব্লক আছে? 300-র কাছাকাছি ব্লক আছে। তাহলে এবার ভাবুন, তাহলে এখন 2002 থেকে 2025 তাহলে কত কোটি টাকা ড্রেন হয়ে যাচ্ছে টাকা, মানে গ্রাম থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। সেই গ্রামের টাকা যদি আমরা অর্ধেকও গ্রামে রাখতে পারি, গ্রাম তো তাতে খারাপ হবে বলে আমার মনে হয় না। কি পরিমাণ ড্রেন হয়ে যাচ্ছে টাকা, ব্রেন ড্রেন যেমন বলে না, গ্রামের টাকা বেরিয়ে চলে যাচ্ছে ভারতের বাইরে এবং আমাদের ব্লকের বাইরে। একটা পার্টিকুলার ফ্রেজ অফ ওয়ার্ডস মাথাতে বারবার ঘোরে, সেটা আজকে আপনাকে জানতে চাইবো। গাট বায়োম, এই যে মাইক্রো অর্গানিজম থাকে আমাদের লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, যেটা ডাইজেশনে, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, ডিস্ট্রিবিউশনে হেল্প করে, এই গাট বায়োম সম্বন্ধে আপনার আচ্ছা উপলব্ধি কি? এখানে যারা শ্রোতা বন্ধুরা দেখছেন, তারা ভাববেন যে একজন কৃষি নিয়ে যিনি কাজ করেন তিনি গাট বায়োম নিয়ে বলছেন কেন? প্রশ্নটা একজন ডাক্তার করছে, কিন্তু হ্যাঁ সেটা ঠিক, তারও কিন্তু কারণ না ঠিক হতে পারে। আমি হোমিওপ্যাথ, হ্যাঁ, বাট আমি প্রত্যেকটা জিনিসকে খুব এলাবোরেটলি এবং বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করি। ঠিক। তো দেখুন, এটা একটা বেসিক বায়োলজির বিষয়, বেসিক জীববিদ্যার বিষয়। এটা চিকিৎসা বিজ্ঞানী হতে পারে, কৃষি বিজ্ঞানী হতে পারে, বোটানিস্ট হতে পারে, জুলজিস্ট হতে পারে, হোমিওপ্যাথি যিনি বিশেষজ্ঞ, আয়ুর্বেদ, সবাই হতে পারে, সাধারণ মানুষ হতে পারে। এটা কোনো রকেট সায়েন্স নয়। এক্স্যাক্টলি, এটা রকেট সায়েন্স নয়। এইটা আমি বলতে চাইছি যে এরা বলবে উনি কি ডাক্তার, উনি এসব কথা বলছেন, অনেকে কেউ বলতে পারেন আর কি। আসলে আমাদের শরীরটা তো কোটি কোটি জীবাণু, ভাইরাসের ভর্তি, মানে মুখ থেকে মাথা থেকে শুরু করে হাত থেকে এবং পেটের মধ্যে কোটি কোটি জীবাণুর একটা সহাবস্থান বলতে পারি। একদম একদম সহাবস্থান। এই গাট মানে হচ্ছে আমাদের পেট, আর বায়োম বলতে এই মাইক্রোবস, মাইক্রোবায়োম আর কি। তো সেটা একটা লেয়ারের মধ্যে আমাদের পেটের মধ্যে আছে। আমরা ছোটবেলায় একটা জিনিসই পড়েছি যে এইগুলো আমাদের হজম করতে সাহায্য করে আর ভিটামিন B12 সংশ্লেষ করতে সাহায্য করে। এই দুটোর বাইরে কি আমরা আর কিছু পড়েছি? মনে হয় না। সেটা হচ্ছে যে অফলেট এগুলো এখন আলোচনা চর্চার মধ্যে এসছে, এই তথাকথিত করোনার পরবর্তীকালে, যে গাট বায়োমের কি রোল। গাট বায়োমের রোল হচ্ছে ওই দুটো ছাড়া যে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, আমাদের ঘুম আসতে সাহায্য করে, এবং মুডকে আমাকে নিয়ন্ত্রণ করে, শরীরের বেশ কিছু রিপেয়ার করে দেয়, ইন্টারনাল রিপেয়ার করে দিচ্ছে এই গাট বায়োম। মানে ব্রেন কি মাথাকে নিয়ন্ত্রণ করে না, মাথা ব্রেনকে নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু এই ভেগাস নার্ভ যেটা আছে, সেটা বলা হচ্ছে যে এই যে পেটের যে গাট বায়োম, তারা মাথাকে নিয়ন্ত্রণ করছে। তা আয়ুর্বেদেও তো বলা আছে যে আপনার পেট ভালো তো আপনার সব ভালো। একদম, পেট ভালো তো সব ভালো। এইটা কিন্তু একদম ফান্ডামেন্টাল বিষয়। পেট ভালো বলতে আমার গাট বায়োম ঠিক আছে কিনা, এবং এই গাট বায়োমের সোর্স কিন্তু মাদার। আমাদের মাদার থেকে কিন্তু আমি গাট বায়োমটা পাই। এটা কিন্তু একটা বংশ পরম্পরা ধরে, মানে আপনার পেটে যে গাট বায়োম আছে ওই গাট বায়োম কিন্তু কম্পোজিশন আমার পেটে নেই কিন্তু, এবং এটা মানুষের মধ্যে গাট বায়োমটা ভ্যারি করে। তাহলে আমি যে এত পুষ্টির কথা বলছি, যা পুষ্টিবিজ্ঞানী যারা কথা বলছেন, তারা গাট বায়োমের উপর কোনো কথা বলছেন না। গাট বায়োম যদি ঠিক না থাকে, আপনি যত পুষ্টিকর খাবার খান না, আপনার কিন্তু অ্যাসিমিলেট হবে না। গাট বায়োম হচ্ছে এমনই একটা বিষয়। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে
যে আমরা যে আগাছানাশক গ্লাইফোজেটের কথা বলছিলাম, গ্লাইফোজেট কিন্তু মারাত্মক রকম ভাবে এই গার্ড বায়োমকে ক্ষতিগ্রস্ত করে এবং অ্যান্টিবায়োটিক আমাদের এই গার্ড বায়োমকে ক্ষতিগ্রস্ত করে, এই স্পন্টেনিয়াস গার্ড বায়োমকে একদম ক্ষতি করে। তা এটা রিকভারি বডিতে, পেটের মধ্যে যেটা আছে, তো এইটাকে রিকভারি হতে কিন্তু অনেক সময় লাগবে। তাহলে গার্ড বায়োম যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো হজম হবে না। এবং ওই যে গ্লাইফোজেটের কথা বলছি, যেটা আমার আগাছানাশকের মাধ্যমে, মানে খাবারের মাধ্যমে, জলের মাধ্যমে, দুধের মাধ্যমে, চায়ের মাধ্যমে যেটা আমার শরীরে ঢুকলো, ওইখানে কি করছে, আমাদের শরীরে যে মানে বিভিন্ন যে ট্রেস এলিমেন্ট, সেই ট্রেস এলিমেন্ট গুলো কিন্তু শোষণে বাধা দেবে। মানে গার্ড বায়োমটা এতটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, শোষণে বাধা দেবে। এটা কিন্তু ওই গ্লাইফোজেটটা। আর একটা জিনিস হচ্ছে, এই গ্লাইফোজেটটা শোষণে বাধা দেওয়ার ফলে কি হবে, আপনি যেটা আগে বলছিলেন, মানে আমাদের ওই ট্রেস এলিমেন্টের অভাব দেখা দেবে শরীরে। সেটা কিন্তু করছে কিন্তু আগাছানাশকটা। আর একটা জিনিস ইদানিং দেখবেন, গ্লুটেন অ্যালার্জি কথাটা খুব চলছে, খুব চলছে। গ্লুটেন এমন একটা অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের শরীরে, ওটা গার্ড বায়োমই ওটাকে ম্যানেজ করতো, ওই অ্যামিনো অ্যাসিডটাকে। কারণ ওটা অ্যালার্জি হতে পারে, কিন্তু বহু মানুষই ওটার সাথে অভ্যস্ত ছিল। এখন যেহেতু ওই পার্টিকুলার ওই অ্যামিনো অ্যাসিডকে অ্যাসিমিলেট করার মতো গার্ড বায়োম আমার এই গ্লাইফোজেট নষ্ট করে দিচ্ছে, যার ফলে আমার গ্লুটেন অ্যালার্জি হচ্ছে। আমি কিন্তু মেন টার্গেট কিন্তু গ্লাইফোজেট। আচ্ছা, তাহলে শুধু গ্লুটেনকে শুধু দোষ দিলে হবে না, আমার গার্ড বায়োমটাকে বলতে হবে যে গার্ড বায়োম ঠিক নেই, কারণ গার্ড বায়োমকে নষ্ট করে দিয়েছে গ্লাইফোজেট। এই মুহূর্তে আমি অনেক রেফারেন্স আছে, এই মুহূর্তে আমি এত রেফারেন্স দিয়ে ভারাক্রান্ত করতে চাইছি না অনুষ্ঠানটাকে। যারা আগ্রহী আছেন তারা গার্ড বায়োম এন্ড গ্লাইফোজেট দেখবেন, পেয়ে যাবেন, অনেক রেফারেন্স আছে। মানে আপনাদের দায়িত্ব থাকলো আপনারা নিজেরাও রিসার্চ করে দেখে নেবেন, দেখে নিতে পারেন। বহু গবেষণা রয়েছে এটা নিয়ে। আচ্ছা অনুপমদা, এবারে যেটা জিজ্ঞাসা করব, যে আমাদের যে পূর্বপুরুষরা যে খাদ্য নির্বাচন করতেন, তারা এটা কি নির্বাচন করতেন বিশেষভাবে, তাদের কোনো ইয়ে ছিল নাকি স্পন্টেনিয়াস ব্যাপার ছিল? তারা ভীষণভাবে প্রকৃতির কাছে থাকতেন, প্রাকৃতিক ছিলেন বলা যেতে পারে। তাদের এত কিছু, এত ফ্যাসিনেশন ছিল না এখনকার তুলনায়, মডার্ন টাইমের তুলনায়। বুঝতে পারি। খাদ্য নির্বাচন, দেখুন, এই খাদ্য নির্বাচন মানে খাদ্য বৈচিত্র্য। মানে আমার খাদ্য যত বৈচিত্র্য থাকবে, আমার গার্ড বায়োম ঠিক থাকবে, আমি তত ভালো থাকবো। তো আগে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের একটা সমীক্ষা আমরা দেখছিলাম, তাতে বলছে যে একটা মানুষ আগে, মানে আজ থেকে প্রায় 50 বছর আগে, প্রায় মানে সারা বছরে তিনি প্রায় 60 রকমের প্রায় খাবার তিনি পেতেন আর কি, 60 টাইপস। এখন সেটা কমে গেছে, মানে 20 রকমের মধ্যে চলে এসছে আর কি, অন অ্যান অ্যাভারেজ। তাহলে এই যে বৈচিত্র্যটা কমে গেল। আমি উদাহরণ দিই, যেমন ধরুন ভারতবর্ষে কিন্তু মূলত কি দেশ ছিল, মূলত হচ্ছে চাল এবং মিলেটের দেশ ছিল। ভারতবর্ষ কখনোই রুটি খাওয়ার দেশ ছিল না। ইংরেজরা আসার পরে এটাকে রুটি খাওয়ার দেশে পরিণত করলো, কারণ এখান থেকে গম তৈরি করে তারা ওখানে গম পাঠাতো, মানে পাউরুটি তৈরি করার জন্য। মানে মিলেট এবং চাল প্রধান দেশটা হয়ে গেল গম প্রধান দেশ। আচ্ছা, এই ইতিহাস হয়তো অনেকের স্মরণে নেই। তো এবার খাদ্যের বৈচিত্র্যের মধ্যে অনেক রকমের মিলেট, 8-9 রকমের মিলেট। তারপরে হচ্ছে চালের অনেক বৈচিত্র্য, লাল চাল, মোটা চাল, সরু চাল, এরকম চাল। তারপরে হচ্ছে অনেক জায়গায় ভুট্টা খাওয়া হতো, ভুট্টা এখনো খায়। এরপর নানা রকমের সবজি, এবং যারা জঙ্গল নির্ভরের কথা বলছিলেন, যারা জঙ্গলের কাছাকাছি থাকে, তারা তো জঙ্গল থেকে অনেক ধরনের ফসল খেতেন। মানে মাশরুমটা একটা খুব বড় রকমের ফসল, এটা আমরা আলোচনার মধ্যে নেই না। মাশরুমকে অনেকে কেউ ঘেন্না করে, সবাই মনে করে যে মাশরুম, চাষ করা মাশরুমটাই বোধহয় খেতে ভালো। চাষ না করা মাশরুমই হচ্ছে সব থেকে খেতে ভালো। যারা খেয়েছেন দর্শক বন্ধুরা, তারা নিশ্চয়ই আমার কথার সাথে মিলিয়ে নেবেন যে চাষ না করা মাশরুম মানে কুরকুরে ছাতু, কাড়ান ছাতু, উই ছাতু, জাম ছাতু, এগুলো যারা গ্রামের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এগুলো কোনো চাষ করা যায় না। এই ছাতুগুলো কেউ ল্যাবরেটরিতে চাষ করতে পারবেন না। এই ছাতুগুলো মানে একদম প্রকৃতি থেকেই নিয়ে আসতে হবে। 60 রকমের এরকম ছাতু আছে বাংলাতে, 60 টাইপস। এখনো আমাদের জঙ্গলের সাথে যারা থাকেন তারা অন্তত 60 রকম না পেলে 10 রকমের তো পানি। আচ্ছা, এর সাথে হচ্ছে জঙ্গলে নানা রকম ফল, যেমন ধরুন ভুড়ুর আছে, আপনারা দেখে নিতে পারেন ভুড়ুর ফল, একটু শক্ত ফল, ভুড়ুর আছে, কেন্দু আছে, মহুয়ার ফল, পাকা ফল আছে।
এগুলো জঙ্গলের ফল আছে, ডেওয়া আছে, ডাফল আছে, এরকম অজস্র এরকম মানে জঙ্গলের ফল আছে, জঙ্গলের সবজি আছে, মাছের মধ্যে অনেক রকমের মাছ আছে, গেঁড়ি গুগলি আছে। মানে আমি বলতে চাইছি যে ফসল বৈচিত্র্য মানে এই যে নির্বাচনটা তাদের প্রাকৃতিক মানে চারপাশে যেগুলো থাকতো তারাই সেগুলো সংগ্রহ করতেন। এখন তো আমাদের বাজার নির্ভর হয়ে গেছে, বাজারে যেটা পাওয়া যায় আমাকে সেই ফসলটা রিজিওনাল ছিল, যেখানে যে দেশে যেটা পাওয়া যায় সেটাই রিজিওনাল খাদ্য বৈচিত্র্য। এবং খাদ্য বৈচিত্র্য খুব ভাস্ট ছিল। এখনো যারা জঙ্গলের কাছাকাছি আছে সেটা তারা খাচ্ছেন। আর একটা কথা না বললেই নয়, এই যে আমরা মানে ভাতের তো আমরা অনেক রকম জিনিস পাই, মানে মুড়ি পাই, মানে ভাত পাই, চাল থেকে মুড়ি পাই, খই পাই, চিড়ে পাই, অনেক রকম জিনিস পাই। আর একটা জিনিস পাই, সেটা দর্শকদের হয়তো একটু কেমন লাগবে, সেটা হচ্ছে ভাত পচিয়ে হাঁড়িয়া। হাঁড়িয়া হচ্ছে অত্যন্ত পুষ্টিকর একটি অ্যালকোহলিক পানীয়, যার মধ্যে পুষ্টি আছে। পৃথিবীর কোনো অ্যালকোহলিক ড্রিঙ্ক বাজারে যেগুলো পাওয়া যায় কোনোটাতে কিন্তু পুষ্টি নেই, এটা কিন্তু পুষ্টি রয়েছে এটার মধ্যে। খাওয়া ভালো। এবং না, আদিবাসীরা তো হাঁড়িয়া খেয়ে কাজ করতে যায়, তারা এনার্জি পায় এটা খেয়ে। এবং আসলে কেউ কেউ বলছেন যেদিন থেকে সাঁওতালদের স্বাস্থ্য খারাপ হতে শুরু করলো সেদিন থেকে তথাকথিত উন্নয়ন শুরু হলো। আচ্ছা আচ্ছা। তার মানে যেদিন থেকে আমাদের একটা ধারণা আছে আদিবাসীরা বোধহয় হাঁড়িয়া খেয়ে পড়ে থাকে সারাদিন, না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা যদি আগন্তুক সিনেমাটা দেখে থাকেন সত্যজিৎ রায়ের, সেখানে এই বার্তা কিন্তু তিনি দিয়েছেন। আচ্ছা, মানে আদিবাসীরা এরকম নয় কিন্তু। তো তারা বিভিন্ন রকমের এই ধরনের ড্রিঙ্ক তৈরি করে এবং খাবারের মানে শোতে খায়। এটা কিন্তু গার্ড বায়োম ঠিক রাখতে সাহায্য করবে। বাজারের প্রচলিত অ্যালকোহল কিন্তু গার্ড বায়োম ঠিক রাখে না। মানে রঙিন বোতলগুলোর খুব একটা প্রয়োজন না না। এবং গার্ড বায়োমের মানে ওই যে আপনার বিভিন্ন নাম আছে, আপাং, সোজো, নানা রকম নাম আছে, সেগুলো বিভিন্ন রকম ভাবে তৈরি হয়, প্রত্যেকটাই হেলদি। এবং তার মধ্যে 28 রকমের গাছের পাতা দেয়া হয়, 28 রকমের ওষুধি গুণসম্পন্ন গাছের পাতা দেয়া হয় ওই হাঁড়িয়া তৈরি করতে। সেই হাঁড়িয়ার মধ্যে কিন্তু এই ওষুধি গুণসম্পন্ন পাতাগুলো থাকছে। তার মধ্যে পেট খারাপেরও গাছ দেওয়া থাকে, আমাশার গাছ দেওয়া থাকে, হজমের গাছ দেওয়া থাকে, জ্বরের গাছ দেওয়া থাকে, কাশির গাছ দেওয়া থাকে। আচ্ছা, আমরা কি প্রাকৃতিক নিয়মটাকে অনুসরণ করতে পারি আর একটুখানি খেয়াল করে? না, দেখুন, আমরা আমাদের জীবনযাত্রাটা যেরকম এখন হয়েছে না, সবাই শহরে থাকতে চায়, শহরে ছোট ঘরে ফ্ল্যাটে থাকতে চায়, এবং সেখান থেকে আপনি প্রকৃতির পথে যেতে খুব মুশকিল। আমাদের জীবনযাত্রা যা হয়েছে, কিন্তু আপনার যদি প্রকৃতির প্রতি ভালোবাসা থাকে, প্রকৃতির প্রতি যদি টান থাকে, তাহলে আপনি মাঝে মধ্যে আপনি গিয়ে সেই সমস্ত খাদ্য গ্রহণ করতেই পারেন। এটা কোনো অসুবিধা নেই। এই যে প্যাকেজড ফুড যেরকম আছে, ধরুন বিভিন্ন রকম প্যাকেজড ফুড বলি না, টিন ফুড বা প্যাকেজড ফুড, সেগুলো প্রিজার্ভ করতে গেলে প্রিজারভেটিভ দিতে হয়। ঠিক। এবং এগুলো ভীষণভাবে কার্সিনোজেনিক। হ্যাঁ, প্রচুর প্রিজারভেটিভ। এইটা তো আমাদের ছেলেপুলেরা এবং আমরাও প্রচুর খেয়ে আসছি। হ্যাঁ, এটাও তো আমাদের হেলথের উপর একটা বিরাট ইমপ্যাক্ট ফেলছে। এটা তো অত্যন্ত স্বাভাবিক প্রশ্ন যে ওর মধ্যে প্রিজারভেটিভ দেওয়া থাকে। প্রিজারভেটিভের নাম বলে শ্রোতাদের আর বিরক্ত করতে চাই না। অনেক প্রিজারভেটিভ আছে, ওখানে লেখা আছে, দেখে নেবেন, কঠিন কঠিন সমস্ত নাম। এই প্রিজারভেটিভ গুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়, এইটুকু বলতে পারি। ফর এক্সাম্পল, মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা আপনারা আজিনামোতো নাম, যেটা আপনি জানেন সয়া সস বলে, বাজারে যেটা কালো রঙের সয়া সস, সয়াবিনের সাথে ওর কোনো সম্পর্কই নেই। ব্ল্যাক ভিনিগার মিক্সড উইথ আজিনামোতো, মনোসোডিয়াম গ্লুটামেট। এবং মনোসোডিয়াম গ্লুটামেট হচ্ছে প্রোভেন কার্সিনোজেনিক, ক্যান্সার তৈরি করে। টক স্বাদের জন্য এটা দেওয়া হয়, ফাস্ট ফুডে খুব চলে আর কি, মানুষ এটা ক্রেজ এই সমস্ত। তাহলে যারা ফাস্ট ফুড খাচ্ছেন তারা একটু খেয়াল করুন, কেমন? কারণ আমরা যে ইনফরমেশন গুলো আপনাদের দিচ্ছি, আজকে তুলে ধরছি, সেগুলো শুধুমাত্র স্ক্রোল করবার জন্য নয়, এন্টারটেইন করবার জন্য নয় আপনাদের, বা আমাদের কোনো অন্য কোনো দুরভিসন্ধিমূলক কোনো উদ্দেশ্য নেই। প্রসঙ্গে দর্শকদের আমরা জানাই যে আমরা যে বলছি, আমরা কিন্তু আপনাদের কোনো ইম্পোজ করছি না, আপনাদের এই সচেতনমূলক বার্তাটা আমরা দিচ্ছি। এবার চয়েস আপনার, আপনি কি করবেন, আপনি কি না করবেন, কি খাবেন, কি না খাবেন। ঠিক ঠিক ঠিক। হেলথ মিন্স টু জাজ ইউর ফুড ফার্স্ট। When I say food first, that means, আমি আবার বলছি,
physical food and psychological food. Your thought process actually triggers and it influences your whole system of the body. এইগুলো বলা কি কোনো মিথ্যা কথা বলা? একেবারেই নয়, তাই নাকি? একেবারেই নয়। প্রকৃতির কাছে থাকা, আমরা এতক্ষণ যেটা আপনার কাছে শুনলাম, আপনি টক্সিসিটি নিয়ে বললেন, যে সমস্ত গ্লাইফোসেট ফর এক্সাম্পল, সেখান থেকে শুরু করলেন যে টক্সিসিটি কিভাবে খাবারের মধ্যে কেমিক্যাল ফার্মিং এর জন্য আসছে, কিভাবে মানুষের শরীরে অসুখ বিসুখ বাড়ছে। ওবেসিটি আজকে একটা মহামারী, শুধু ডায়াবেটিস নয়, ওবেসিটি একটা মহামারী। এবং আপনাকে জানাই দাদা, যারা ওবেস পারসন হঠাৎ করে তারা অসুস্থ হয়ে যায়, তাদের কিন্তু সেই ক্ষেত্রে তাদের খাদ্য নির্বাচনটা যেমন ভীষণ জরুরি, ইম্পর্টেন্স, অ্যাট দ্য সেম টাইম এটা মাথায় রাখতে হবে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড, যেটা আপনি বললেন প্যাকেজ ফুড, এগুলো কিন্তু বিষাক্ত ইম্প্যাক্ট ফেলে তাদের শরীরের উপরে। আপনার কি মতামত যে আজকে আমরা যে দূরে সরে যাচ্ছি, ধীরে ধীরে প্রাকৃতিক খাবার থেকে যে দূরে সরে যাচ্ছি, আর একটু প্রকৃতির কাছে নিয়ে যাওয়ার সবচেয়ে বেস্ট উপদেশ আপনার এক্সপেরিয়েন্স থেকে? দেখুন, আমার থেকে বাবা মাদের দরকার তাদের বাচ্চাদের বোঝানোর জন্য যে তারা যেন এই ফাস্ট ফুডের প্রতি আগ্রহ না হয়। ফাস্ট ফুড বলতে একটা ক্রেজ শব্দ। দেখুন, ফাস্ট ফুড কি আমাদের ছিল না? আমাদের চিড়ে, আমাদের মুড়ি, আমাদের খই, আমাদের রুটি, আমাদের যে আসামের যে কোমল চাউল, মানে ঠান্ডা জলে দিলেই ভাত হয়ে যায়, জানেন নিশ্চয়ই, ঠান্ডা জলে ভিজিয়ে রাখলেই ভাত হয়ে যায়, তার সাথে টক দই দিয়ে, এখনো আসামে চালু আছে। তা আমাদের এখানে তো ফাস্ট ফুড রয়েছেই, ফল খাওয়া, ছোলা ভিজানো, মুগ ভিজানো, অঙ্কুরিত মুগ, এগুলো তো স্বাস্থ্যকর খাবার, এগুলো তো ফাস্ট ফুড। তা আমরা ওই দোকানের ফাস্ট ফুডের প্রতি আমরা এত আগ্রহী হয়ে পড়েছি, তা আমাদের নিজেদের ফাস্ট ফুডকে আমরা হারাতে চলেছি। আর প্রত্যেকটা রাজ্যের কিন্তু তার ফুডকে কিন্তু মেনটেন করছে। দেখুন, আজকে পাঞ্জাবি খাওয়া, সাউথ ইন্ডিয়ার যে দক্ষিণ ভারতের যে খাবারগুলো তারা তাদের মেনটেন করছে। তা আমাদের তো মাছ ভাতের কথা, এখন মাছ ভাত ছেড়ে আমরা অতিরিক্ত মাংস প্রীতি আমাদের হয়ে গেছে। আমাদের মনে হয় সপ্তাহে 2-3 দিন করে বোধহয় বিরিয়ানি বা মাংস এরকম কিছু না খেলে বোধহয় চলবে না, এরকম একটা ধারণা। এবং আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমাদের মানে বেশ কিছু চিকিৎসক তারা পরামর্শ দিচ্ছেন মাংস খাওয়ার, মানে এটা আমি তাজ্জব হয়ে যাচ্ছি। হ্যাঁ, কে কি খাবে না খাবে তার ব্যক্তিগত ব্যাপার, ঠিকই, কিন্তু মাংস খাওয়ার জন্য তিনি বাচ্চাদের পরামর্শ দিচ্ছেন তারা সপ্তাহে 4 দিনই 5 দিনই মাংস খেতে পারে। এটা কেমন পরামর্শ? একদম এই মানে অ্যানিমাল প্রোটিন এত ইনটেক কেন? এটা তো তারই বলা উচিত না আমাদের ভেষজ প্রোটিন খাওয়া দরকার, ভালো লাগছে বলেই খেতে হবে। প্রশ্ন কথা, আমাদের খিদেটা পেটে না চোখে? আমাদের এই চোখের খিদেটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে যদি আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হয়। আর বাবা মাকেই বলবো, যাদের সন্তানদেরকে আপনারা একটু বোঝানোর চেষ্টা করুন যে আপনার যদি চিকিৎসা ব্যয় আপনার সন্তানদেরকে জন্য খরচ যদি কমাতে হয়, সন্তানদের স্বাস্থ্য যদি ভালো রাখতে হয়, তাহলে এই ফাস্ট ফুডকে অ্যাভয়েড করুন। কারণ সুকান্তর কবিতা আমরা শুনে থাকি, গলা কাঁপিয়ে ছেলে মেয়েরা আবৃত্তি করে, মানে নবজাতকের জন্য অঙ্গীকার, আমাদের এই পৃথিবীটাকে ভালো রাখবো, নবজাতকের জন্য ভালো রাখবো, আমরা বলি না কবিতার গদ্যের কথায়। তো সেই অঙ্গীকার যখন কবিতায় কি থাকবে না বাস্তবে নিয়ে আসবো? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কি কোনো দায়বদ্ধতা, কর্তব্যবোধ কি কিছু নেই? তার মানে আপনি বলছেন যে এই যে স্ট্যাটাস ওরিয়েন্টেড সকল যে খাবার, লোক দেখানো, এগুলোতেই মনে হয় নিজের একেবারে স্বাস্থ্য ভালো হবে। এখন যদি দর্শক বন্ধুদের কেউ যদি মনে করেন যে আমার চিকিৎসা ব্যয় বাড়ানোটা আমার আভিজাত্যের লক্ষণ, অবশ্যই আপনি আপনার পছন্দ মতো খাবার এবং বাইরের খাবার অবশ্যই খেয়ে যাবেন, অবশ্যই খাবেন, আপনার যদি আভিজাত্যের এটা বিষয় হয়ে থাকে। আধুনিকতার মোড়কে আমি অনেক বাড়ির বাবা মাদের বলতে শুনি আমার ক্লিনিকে, যারা বাচ্চাদের নিয়ে আসে দেখাতে, আমি জিজ্ঞেস করি সকাল থেকে রাত অবধি খাদ্য কি খাবার দেন একটু বলুন। তো বললো সকালে উঠে একটু চিয়া সিড ভিজিয়ে খায়। আমি খুব রিসেন্টলি শুনছি। তারপরে কি খান? তারপরে বাচ্চাকে একটু ওটস দিই ডাক্তার বাবু। আচ্ছা, তারপরে 2টো ডিম দিয়ে একটা কলা দিই। বললাম তারপরে ওই স্কুলে চলে যাই, স্কুলে গিয়ে ওই একটা দিয়ে দিই, বার্গার দিয়ে দিই, একটা বার্গার দিয়ে দেয়। তো সেখান থেকে এখন যে মডার্ন স্টাইলটা হয়েছে, এবং বাচ্চারা এই যে প্যাকেট করা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছাড়া থাকতে পারছে না, বার্গার ছাড়া থাকতে পারছে না, পিৎজা ছাড়া থাকতে পারছে না, এদের স্বাস্থ্য ইমিউনিটির দায়িত্ব কে নেবে? কি মনে হয় আপনার? বাবা মা তো সব থেকে বড় রোল প্লে করতে পারেন বাচ্চাদের স্বাস্থ্য ঠিক করে। যদি বাবা মারাই যদি এই ব্যাপারে সচেতন না হন, তাহলে দেখুন আপনি জোর করে কাকে। স্যার, ওয়েস্ট বেঙ্গলে আইসিএসসি সিবিএসসি বোর্ড, বেঙ্গল বোর্ড আমি বাদ দিচ্ছি, আইসিএসসি সিবিএসসি বোর্ডে প্রচুর স্কুল আছে, সেখানে আজ থেকে 60 বছর আগে যারা পাস করেছিল বা 50 বছর, তারা তো শিক্ষিত ছেলে মেয়ে, শিক্ষিত অ্যাডাল্ট,
তাদের ছেলে মেয়েদেরকে তারা এগুলো দিচ্ছে, কি বলবেন? এখানে তো আমার কিছু বলার নেই। বাবা মারাই যদি সচেতন না হন তাহলে তার মানে সচেতনতা, সচেতন তাহলে সচেতনতা দরকার এবং প্রকৃতিকে চেনা দরকার। নিজের প্রকৃতিকে যিনি চিনতে পারেন তিনি প্রকৃতির সঙ্গে আত্মস্থ হতে পারেন, সম্পৃক্ত হয়ে থাকতে পারেন। আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা আবারও ফিরে আসবো অনুপমদার সঙ্গে। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। বেঙ্গল ভিশন চ্যানেলের তরফ থেকে আপনাদের নমস্কার। সকলকে অনেক অনেক ধন্যবাদ। অনুপমদা আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।